কম আহসান একাডেমির পক্ষ থেকে কানেকটিভ টিস্যুর প্রেজেন্টেশনে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি কয়েকটা অবজেক্টিভ ফুলফিলের চেষ্টা করব এই প্রেজেন্টেশনে। ডিফাইন করব কানেকটিভ টিস্যুকে, কানেকটিভ টিস্যুর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং ফাংশন ডিসকাস করব, কম্পোজিশন এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যেমন সেলগুলো এবং ইন্টারসেলুলার স্পেসের কম্পোনেন্টগুলো বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। কানেকটিভ টিস্যুটা কি? এটা আসলে সবচেয়ে চারটা বেসিক টিস্যু যে আছে তার মধ্যে সবচেয়ে ওয়াইড স্প্রেড হলো এই কানেকটিভ টিস্যু, বেশিরভাগ জায়গাতে পাওয়া যায়। এটা আসলে ফ্রেমওয়ার্ক বানায়। ফ্রেমওয়ার্ক একটা কানেকটিভ টিস্যুটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছে একটা অর্গানের, আবার সমস্ত বডির ফ্রেমওয়ার্কটাও এই কানেকটিভ টিস্যু, যেমন বোনস কার্টিলেজ মিলে যেটা বানাচ্ছে। আমরা এই যে অ্যারোটা দেখলাম নিচের ফিগারের, এখানে দেখেন ক্লাস্টার প্যারেনকাইমা সেল যেটা মেইন ফাংশনিং সেল, তার ফাঁকে ফাঁকে এই কানেকটিভ টিস্যুর ওয়ালের মতো করে এই সাপোর্টিং একটা ফ্রেমওয়ার্ক বানিয়েছে এই অর্গানটার। এখানে ডান দিকটার অ্যারো দেখেন, এই একটা ছোট্ট টিউবের সেকশন এবং পাশে গ্ল্যান্ডের একটা সেল মাস, তার মধ্যে কিন্তু কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্কটা বানিয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বামের ফিগারটার উপরে এপিথেলিয়াল টিস্যু, সেলগুলো একটা একটার সাথে খুব ক্লোজলি অ্যাটাচড, দুই সেলের মাঝখানে তেমন স্পেস দেখাই যাচ্ছে না, কিন্তু তার নিচে যদি আপনি দেখেন এই আমরা এপিথেলিয়ামের নিচে যেটা দেখতে পাচ্ছি অ্যারোটা এসে দেখালো, সেই জায়গাটাতে দেখেন যে সেলগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ সেল, সেগুলো একটা আরেকটা থেকে অনেকখানি সেপারেট, সুতরাং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের পরিমাণ অনেক বেশি। এখানে আপনি দুটো ফিগার দেখছেন, বাম ফিগারে দেখেন অ্যারো হেডগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু ইন্ডিকেট করছে। এই মাঝে মাঝে সেলের ওয়ালগুলো আছে, তার মানে সেল ওয়ালের যে শিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাঝে মাঝে কানেকটিভ টিস্যু দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে, এবং এই ব্লাড ভেসেলগুলো কিন্তু এই কানেকটিভ টিস্যুর ভিতরে এসেই ক্যাপিলারি তৈরি করেছে। আপনি ডান ফিগারটায় যদি দেখেন দেখেন অ্যারো দেওয়া আছে, এই কানেকটিভ টিস্যুটা এই ক্লাস্টার গ্ল্যান্ডুলার সেলের ক্লাস্টারগুলোর ভিতরে ভিতরে ফ্রেমওয়ার্কটা বানিয়েছে। তাহলে ওভারঅল অর্গানের ফ্রেমওয়ার্কটা এই কানেকটিভ টিস্যুই বানায়। তাহলে আমরা কাজ যদি চিন্তা করি, তাহলে আমরা গ্ল্যান্ডের বা অর্গানের দুটো অংশ বলি। প্যারেনকাইমা মিনস প্রধান যে ফাংশনিং সেলগুলো, আর স্ট্রমা মানে সাপোর্টিং অংশটুকু। তাহলে এই আমরা অর্গানের স্ট্রমাটা দেখি যে কানেকটিভ টিস্যু তৈরি করেছে, তাহলে এটা একটা সাপোর্টিং স্ট্রাকচার তৈরি করে, প্লাস এ এনভায়রনমেন্ট বানায় যাতে সেলগুলো প্রপারলি কাজ করতে পারে। এটা এইভাবে সাপোর্টিং ফ্রেমওয়ার্কটা আমাদের যে স্কেলিটন আছে সেটাও কিন্তু কানেকটিভ টিস্যু, সুতরাং এর পুরো বডির সাপোর্টিং ফ্রেমওয়ার্ক বানাতে পারে। এর ভিতর দিয়ে আমরা আগের স্লাইডেও দেখেছি ব্লাড ভেসেলসগুলো ছড়িয়ে আছে এবং সেলের কাছে যে তারা ক্যাপিলারি বানিয়েছে, ফলে এটা একটা পাথওয়ে হিসাবে কাজ করে ব্লাড ভেসেল, নার্ভস, ক্যাপিলারিস এগুলোর জন্য। এই দিক দিয়েই সুতরাং নিউট্রিশনগুলো ক্যাপিলারি থেকে বেরিয়ে ডিফিউজ করে এপিথেলিয়াল সেলে চলে যেতে পারে, এবং এই সেলগুলো থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলো এই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে আসে, যেটা কানেকটিভ টিস্যু স্ট্রমাটা বানাচ্ছে, এবং সেদিক দিয়ে ব্লাড ভেসেলে ফেরত যায় ক্যাপিলারিতে। আপনি মাঝখানে ফিগারটা দেখেন যে কলাম অফ সেল আছে, তার দুই কলামের মাঝখানে কানেকটিভ টিস্যু আছে। আপনি ডান দিকের ফিগারে যদি যান দেখেন যে পুরা এপিথেলিয়াম আছে, তার নিচে কিন্তু কানেকটিভ টিস্যু, সুতরাং ওই এপিথেলিয়ামটা এই কানেকটিভ টিস্যুর উপরেই আছে, এবং এই কানেকটিভ টিস্যুর মধ্যে ক্যাপিলারিজ, ব্লাড ভেসেলসগুলো ছড়ানো আছে, ফলে ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশনগুলো এপিথেলিয়ামে যাচ্ছে। ডিফেন্সিভ সেলগুলো এই কানেকটিভ টিস্যুর মধ্যে থাকে এবং একটা ডিফেন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করে। এছাড়াও কিছু স্পেশাল ফাংশন আছে যেটা কোনোটা এক একটা টিস্যু করে আর একটা করে না, যেমন অ্যাডিপোস টিস্যু এনার্জি সেভ করে, স্টোর করে রাখে। পিগমেন্টেড টিস্যু একটা ব্যারিয়ার তৈরি করে যা ভিতর দিয়ে ব্যাড রে, আলট্রাভায়োলেট রে এগুলো যেতে পারে না। এবং হেমোপয়েটিক টিস্যু যারা হচ্ছে ব্লাড এলিমেন্টস তৈরি করে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি এগুলো তৈরি হচ্ছে। কানেকটিভ টিস্যুর মধ্যে দুটো কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারি, যেমন সেলস কম্পোনেন্ট এবং ইন বিটুইন সেলে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা ইন্টারসেলুলার সাবস্ট্যান্স বলতে পারি। তাহলে সেলগুলোকে আবার আমরা যদি ফার্দার ক্লাসিফাই করি, তাহলে দেখব যে কিছু কিছু সেল এই কানেকটিভ টিস্যুতেই জন্মেছে এবং কানেকটিভ টিস্যুতেই তারা থাকছে এবং কাজ করছে। এর হচ্ছে ফাইব্রোব্লাস্ট এবং অন্যব্লাস্ট, মানে হচ্ছে কোনো কোনো জায়গায়, যেমন ধরেন
বোনে অস্টিওব্লাস্ট, কার্টিলেজে সিমিলার হচ্ছে কন্ড্রোব্লাস্ট। সেকেন্ড টাইপ অফ সেল হচ্ছে অ্যাডিপোসাইটস। থার্ড টাইপ হচ্ছে আমরা পারসিস্টেন্ট স্টেম সেল পাই। এই সেলগুলো হচ্ছে ইম্যাচিওর সেলস, তারা প্যারেন্ট সেল, এরা অন্য সেলে কনভার্ট হয়ে যেমন ফাইব্রোব্লাস্ট তৈরি করতে পারে। ওয়ান্ডারিং সেল হচ্ছে কোথাও আরেক জায়গায় তৈরি হয়েছে, ব্লাডের মাধ্যমে সার্কুলেট করে এসে কানেকটিভ টিস্যুতে কেউ নাম চেঞ্জ করেছে অথবা সেম নামেই আছে, এরা হচ্ছে এই কানেকটিভ টিস্যু সেল হিসাবে কাজ করতে থাকে। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের দুটো কম্পোনেন্ট পাই, ফাইবার হচ্ছে কোলাজেন, ইলাস্টিক রেটিকুলার ফাইবারস, এবং এই গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আমরা ইনঅর্গানিক এবং অর্গানিক ম্যাটেরিয়ালস ডিজলভ অথবা সাসপেন্ডেড থাকে ওয়াটারের মধ্যে। আমরা সেলকে যদি তার কম্পোনেন্ট বুঝতে চাই, তাহলে যদি সরাসরি এরকম র সেল দেখি তাহলে এরকম লাগবে। এটা ঠিক আমাদের আইডেন্টিফিকেশনে প্রবলেম হতে পারে লাইট মাইক্রোস্কোপে। সুতরাং আমরা এটাকে রঙিন করতে চাই, এটাকেই বলা হয় স্টেইনিং। তাহলে বিভিন্ন কম্পোনেন্ট বোঝার জন্য আমরা যে বিভিন্ন রং ব্যবহার করি এটাকে স্টেইনিং বলা হয়। আমরা সাধারণত হেমাটক্সিলিন আর ইওসিন স্টেন ইউজ করি, কারণ হচ্ছে একটা হচ্ছে অ্যালকালাইন আর একটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যালকালাইনটা অ্যাসিডিকের কম্পোনেন্টের প্রতি, সেলের যে অ্যাসিডিক কম্পোনেন্ট আছে তার প্রতি অ্যাফিনেটেড হবে, আর যেটা হলো বেসিক থাকে সে হলো অ্যাসিড কম্পোনেন্টের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং দুই রকমের স্টেইন পাওয়া যাবে। আবার অ্যাসিডিটি বেসিসিটি যদি বেশি কম হয় তাহলে ডার্কনেসেরও কম বেশি হবে। সুতরাং আমরা বিভিন্ন কম্পোনেন্ট আইডেন্টিফাই করতে পারি, এটাকে বলা হয় স্টেনিং। আমরা সাধারণত ল্যাবরেটরিতে এইচই স্টেনিং পাই। এতে নিউক্লিয়াসটা আমাদের এক কালার নেয় এবং সাইটোপ্লাজম অন্য কালার নেয়। সাইটোপ্লাজমটা পিঙ্ক হয়, এটাকে বলা হয় ইওসিনোফিলিক, ইওসিন নেয়। আর নিউক্লিয়াসটা ভায়োলেট অথবা ব্লু কালার হয়, এ হলো বেসিক ডায়েট, বেসোফিলিক, মানে বেসিক ডায়েটটা সে নেয়। আর দুই সেলের মাঝখানে যেটা ইন্টারসেলুলার সাবস্টেন্স আছে এটা ইওসিনোফিলিক স্টেন নেয়, পিঙ্কিশ কালার হয়, ডিফারেন্সিয়াল স্টেন হয়। তাহলে আমরা একটা সেল ক্যারেক্টার, ধরেন এই যে একটা আমরা মাইক্রোস্কোপের আন্ডারে দেখছি, আমি অ্যারো দিলাম, যে সেলটা দেখেন কত বড়, সবচেয়ে বড় সেল। তাহলে আমি এটা দেখে এটাকে ব্যাখ্যা করতে পারি, তাই না? যেমন এটার আকৃতি বড় এবং ইররেগুলার, আমি তাহলে কি করছি, শেপটা বলছি। তাহলে সেলকে ব্যাখ্যা করতে প্রথমে শেপ বলতে হয়। এরপরে আছে কয়টা অংশ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে আমরা সাইটোপ্লাজমটাকে ব্যাখ্যা করবো। এখানে যদি আমরা সাইটোপ্লাজমটা বলি তাহলে দেখেন অনেকগুলো ভ্যাকিউল দেখা যাচ্ছে যেগুলো স্টেন নিয়েছে। এটা ফ্যাগোসাইটিক সেল, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে এর যত বেশি সে এনগাল্প করবে তত ফেনা ফেনা হবে, বাবলসের পরিমাণ বাড়বে। এটা সুতরাং আমরা এটাকে ফ্রোদি অ্যাপিয়ারেন্স বলবো তখন। এখন বলি গ্র্যানিউলার অ্যাপিয়ারেন্স, এখন বলবো ভ্যাকিউলস দেখাচ্ছে, স্ক্যাটার ভ্যাকিউলস। তাহলে সাইটোপ্লাজম দেখে তার অবস্থাটা আমরা বলবো। নিউক্লিয়াসটা দেখেন হালকা স্টেন নিয়েছে এবং কিছু ডটেড আছে। তাহলে আমরা এটা শেপটা কীরকম, নিউক্লিয়াসের রাউন্ডেড, এটা থেকে হালকা কালার, লাইটলি স্টেন, এবং নিউক্লিওলাসটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে। তাহলে এভাবে আমরা সেলকে ব্যাখ্যা করি। এবং এখন আমরা একে একে এই তিনটা কথা মনে রেখে কানেকটিভ টিস্যু সেলগুলো ব্যাখ্যা করব। তাহলে আমাদের স্বভাবতই রেসিডেন্ট সেল প্রথমে আসবে। তাহলে রেসিডেন্ট সেলের প্রথম সবচেয়ে কমন সেলটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এর পরিমাণ অনেক থাকে, আপনার অন্য সেলকে অনেক সময় দেখাই যায় না, ফাইব্রোব্লাস্টে ভর্তি মনে হতে পারে। 90% সেল এরকম, বেশিরভাগ সেলই হতে পারে। এই ফাইব্রোব্লাস্টটা যদি দেখি তাহলে তার শেপটা আমরা বলছি এটা ইররেগুলার। কি জন্য ইররেগুলার? অনেক প্রসেস থাকে, প্রসেসগুলো ব্রাঞ্চড হতে পারে। এই সাইটোপ্লাজম হালকা বেজোফিলিক হয় এবং নিউক্লিয়াসটা তার চেয়ে একটু ডার্কার হয়, এবং নিউক্লিয়াসে তবুও লাইট কালার থাকে, ওভাল হয় এবং প্রমিনেন্ট নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাসটা ভালো মতো দেখা যায়। এর মেইন কাজ হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করা। তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে কি আছে, ফাইবার আছে এবং গ্রাউন্ড সাবস্টেন্স আছে। গ্রাউন্ড সাবস্টেন্সের অর্গানিক ম্যাটেরিয়ালস আছে। তাহলে এই সেলগুলো এই ফাইবারস তৈরি করে এবং অর্গানিক ম্যাটেরিয়াল ডিপোজিট করে ইন দ্য ওয়াটার। এটা যখন লেস অ্যাক্টিভ হয়, যেমন ধরেন অতিরিক্ত এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স লাগছে না, জাস্ট ওয়্যার অ্যান্ড টিয়ার রিপেয়ার করছে, তখন এদের ফাংশন কমে যায়, প্রসেসগুলো উইথড্র করে। এই স্টেটটাকে আমরা বলি ফাইব্রোসাইট। তাহলে ব্লাস্ট সেল থেকে, প্রডিউসার থেকে সাইট হয়, সেলে চলে আসে। এটা কি হয়, তাহলে সে প্রসেসগুলো, সাইটোপ্লাজমের প্রসেসগুলো উইথড্র করে এরা সাইটোপ্লাজমের পরিমাণ কমে যায়, অর্গানেলিগুলো কমে গেছে,
তাহলে স্টেইন ক্যারেক্টারিস্টিক্স পিঙ্কের দিকে চলে যাবে এবং নিউক্লিয়াসটাও ডার্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে এরা হলো লেস অ্যাক্টিভ থাকে। আমাদের দেখেন ফাইব্রোব্লাস্ট ডান পাশে যেটা স্টেইন করা আছে এটা কিন্তু অ্যাক্টিভ, অনেক প্রসেস আছে। সেকেন্ড টাইপ অফ রেসিডেন্ট সেল আমরা জানি অ্যাডিপোস সেল বা ফ্যাট সেল বলা হয়। এখানে তাকিয়ে দেখেন আপনি ডান পাশে যে মাইক্রোস্কোপের ছবি দুটো আছে, ওটা উপরেরটা লো পাওয়ার, নিচেরটা একটা সেলকে দেখানো হয়েছে, উপরে অনেকগুলো। দেখেন ঘরের সংখ্যা কয়টা? একটাই বড় ভ্যাকিউল পুরা সেল দখল করছে। বামেরটাতে আসেন, এই সেলগুলো দেখেন অনেক ডট ডট ভ্যাকিউলস আছে, যেমন এক সেলের মধ্যে অনেকগুলো ভ্যাকিউল আছে। ভ্যাকিউল মানে লোকিউল, লোকাস, স্থান। তাহলে আমরা এখানে ইউনিলোকুলার বলবো অথবা মাল্টিলোকুলার, দু টাইপ অফ অ্যাডিপোস সেল পাওয়া। তাহলে আমরা ইউনিলোকুলার প্রথমে ব্যাখ্যা। আচ্ছা, এই এই আংটিটা আমরা সবাই চিনি। এইটা কিন্তু আবার একটু আলাদা ধরনের। এরা কিংরা ইউজ করে থাকতেন, এটা সিল হিসাবে ইউজ করতেন ওনারা, আঙ্গুলে থাকতো এবং সিল হিসাবে আসে। দেখেন আপনি যদি মিলান, তাহলে আমি একটা ডায়াগ্রাম আঁকিয়েছি ফ্যাট সেলের, খুব মিল আছে। এই রিংটাকে বলা হয় সিগনেট রিং। তাহলে এই অ্যাডিপোস ইউনিলকুলারগুলো সিগনেট রিং অ্যাপিক্স নেয়। তাহলে ইউনিলকুলার প্রথম হচ্ছে আমরা সিগনেট রিং অ্যাপিয়ারেন্স অলরেডি ব্যাখ্যা করলাম। এটা বড় হয়, স্ফেরিক্যাল, গোল হবে। কিন্তু যদি অনেকগুলো সেল একটা আরেকটাকে চাপ মারে, তাহলে অনেক সাইডালা, মাল্টি পলিগোনাল হবে, অনেক পলিহেড্রাল, অনেক সাইডালা শেপ নিবে। এটা সাইটোপ্লাজমটা একটা থিন রিম তৈরি করেছে, এক জায়গায় যে একটু মোটা, যেখানে একটু নিউক্লিয়াস আছে, আর বিরাট একটা ভ্যাকিউল মাঝখানে আছে, ফাঁকা জায়গা। কেন ফাঁকা? এটা ফ্যাট থাকে। আমরা যে স্টেনটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াটার সলিবল, তাহলে এইখানে ওয়াটার সলিবল যাইতে পারে না, সো এখানে কোনো স্টেন নেয় না, এটাকে ফাঁকা জায়গা হিসাবে স্টেন দেখা যায়। এই সাইটোপ্লাজমটা এক জায়গায় যে একটু থিক হয়, যেখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে একেবারে ফ্ল্যাট হয়ে যায় এবং একটু ডার্কলি স্টেইনড হয়। এটা এটা তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে ফ্যাট থাকা মানে এনার্জি সেল, স্টোরেজ অফ এনার্জি। আমরা অতিরিক্ত ফুড খেলে এই ক্যালোরিটা ফ্যাট হিসাবে জমা পড়ে এই অ্যাডিপোস সেলে। মাল্টিসেলুলার অ্যাডিপোস সেলস, এটা ন্যাচারালি সেলগুলো একটু ছোট হয়, নিউক্লিয়াসটা মাঝখানে থাকে, ওভাল রাউন্ডেড সেলগুলো হয় এবং সাইটোপ্লাজমে অনেক ড্রপলেট থাকে। তাহলে প্রত্যেকটা ড্রপলেটই কোনো স্টেন নেয় না, সেজন্য দেখেন ডান সাইডের দুটো ফিগারে ফাঁকা ফাঁকা গোল গোল জায়গা দেখা যাচ্ছে, ও ভর্তি হয়ে আছে, আর নিউক্লিয়াসটা গোল ধরনের একটা নিউক্লিয়াস আছে, এবং সেটা মাঝখানেই থাকে, কারণ সিক্রিশনটা চারিদিকে, স্টোর ভ্যাকিউলগুলো চারিদিকে থাকে, সুতরাং নিউক্লিয়াসটা মাঝখানেই থাকে। এর কাজ কিন্তু শুধু এনার্জি সেভ নয়, এর একটা দ্বিতীয় কাজ আছে, সেটা হচ্ছে এই হিট তৈরি করতে পারে। সেই জন্যই কিন্তু এই ফ্যাট সেলটা মানুষের অ্যাডাল্টে খুব একটা পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কোল্ড ব্লাডের অ্যানিমাল, যেমন ব্যাঙে পাওয়া যায়, সাপে পাওয়া যায়, এর শীত নিদ্রায় চলে যায়, তখন এই কিন্তু হিট উৎপাদন করে। মানুষ জন্মের সময় এই ফ্ল্যাঙ্কের দুই সাইডে এই মাল্টিলোকুলার কিছু অ্যাডিপোস সেল পাওয়া যায়। এখন আমরা ওয়ান্ডারিং সেলে গেলাম। তাহলে ওয়ান্ডারিং সেলে আমরা বুঝতে পারছি যে এরা সব ওই যে ডাব্লিউবিসির অংশ, এবং এরা বোন ম্যারো থেকে তৈরি হয়ে ব্লাডে সার্কুলেট করে কোনো না কোনো এলাকায় কানেকটিভ টিস্যুতে যে জমা হয় এবং পারফর্ম করে নিউজনিস ফাংশন। এই জন্যই এদেরকে ওয়ান্ডারিং সেলস বলা হয় অফ কানেকটিভ টিস্যু। এখানে কিছু সেলগুলো সিরিজ দেখানো হয়েছে, আমরা একে একে সবকটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করি, সবগুলোই গুরুত্বপূর্ণ সেল, তবে ম্যাক্রোফেজের স্পেশাল মেনশন প্রয়োজন আছে। এটা খুব বড়, এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা অ্যারো হেডের সামনে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে এরা তৈরি হলো কোথায়, ওয়ান্ডারিং কেন? এটা বোন ম্যারোতে তৈরি হয়েছে মনোসাইট হিসাবে। তাহলে মনোসাইট হিসাবে সার্কুলেট করেছে, কানেকটিভ টিস্যুতে এসে যখন সেটেল ডাউন করেছে এবং ও কাজ শুরু করেছে, তখন আমরা ওকে ম্যাক্রোফেজ নাম দিয়েছি। তাহলে এর এর শেপটা হচ্ছে বেশ বড় সেল হয়, ইররেগুলার শেপ হয় এবং সাইটোপ্লাজম হালকা বেজোফিলিক হয়। এখানে ভ্যাকিউলের উপর নির্ভর করে, যদি ভ্যাকিউল অনেক বেশি হয় তাহলে ফ্রদি হয়, অথবা গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স হয়, অথবা বড় বড় ভ্যাকিউলস দেখা যায়। এদের নিউক্লিয়াসে একটা ইনডেন্টেশন থাকে, এই ইনডেন্টেশনটা দেখতে গেলে সবসময় কিন্তু দেখা যাবে, যেমন ডান দিকের নিউক্লিয়াসটা গোল, কারণ একটা ভিউয়ে এটা ইনডেন্টেশনটা দেখা যায়।
অন্য দিকের ভিউতে যদি মাইক্রোস্কোপে পড়ে যায় তাহলে ওটা গোলই লাগবে দেখতে। তাহলে কয়েকটা সেল দেখলে হয়তো দেখা যাবে যে একটা সেল একটা ইনডেন্টেশন আছে, যেটা হচ্ছে ওই যে গোলটাতে দেখানো হয়েছে। নিউক্লিওলাসটা প্রমিনেন্ট হয়। নিউক্লিয়াস যখনই হালকা স্টেন হবে তখনই নিউক্লিওলাস প্রমিনেন্ট দেখা যাবে। এর কাজ হচ্ছে এরা মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। তার মানে হচ্ছে আমরা বিভিন্ন আপনারা যেমন লাং যদি পড়ে থাকেন তাহলে ওখানে একটা দেখছেন মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আপনি যখন লিভার করবেন তখন দেখেন ওখানে একটা আছে। এরকম যে অর্গানগুলো বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন নাম নিয়ে এই এক নিউক্লিয়াস আল্লাহ সেল আছে যারা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি করে। সুতরাং এদের একত্রে আমরা বলি মোনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। এবং এই ম্যাক্রোফেজ, কানেকটিভ টিস্যুর ম্যাক্রোফেজ এই সিরিজের এক ধরনের সেল। তাহলে ও কি কাজ করবে? ডিফেন্সে হেল্প করবে। ওই কানেকটিভ টিস্যু ডিফেন্স মানে ইনডাইরেক্টলি টোটাল বডি ডিফেন্সে হেল্প করছে। মাস্ট সেল, এটা ভ্যাসোফিলিক লিউকোসাইটস আমরা বলি। এই সেলটা কানেকটিভ টিস্যুতে আমাদের যখন দেখি তখন এটাকে মাস্ট সেল বলি। ক্যারেক্টারিস্টিক্স একই রকম, যেটা একটু ওভাল টাইপের রাউন্ডেড সেল। মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সাইটোপ্লাজম ভর্তি ছোট্ট ছোট্ট সিক্রিটরি গ্র্যানিউল, যেটা প্রত্যেকটা ডার্ক ভ্যাসোফিলিক হয়। আপনি দেখেন নিচের মাইক্রোস্কোপিক ছবিটাতে হোয়াইট অ্যারো দিয়ে ডানটাতে দেখানো হয়েছে। হোয়াইট অ্যারো হেড যেটাকে দেখিয়েছে সেটা হচ্ছে মাস্ট সেল। তাহলে নিউক্লিয়াসটা দেখেন ছোট এবং গোলাকৃতির হয়েছে, লাইটলি স্ট্যান্ড হয়ে থাকে। মাস্ট সেলগুলো স্পেশালি আমরা পাই স্কিনের ডার্মিসে, মানে স্কিনের এপিডার্মিস, তার নিচে যে কানেকটিভ টিস্যু আছে। আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের ল্যামিনা প্রক্রিয়াতে পাই, একই ল্যামিনা প্রক্রিয়া ডাইজেস্টিভ সিস্টেমে এই মাস্ট সেল পাই। কারণ হচ্ছে এরা একটা কেমিক্যাল মেডিয়েটরস তৈরি করে যেটা ডিফেন্সে হেল্প করে। এটা আমরা বলি ইনফ্লামেটরি রিয়াকশনসে করে, যেটা বেশি হলে আমরা অ্যালার্জিক রিয়াকশন বলি। এটা তৈরি হয় এখানে, স্টোর হয় এখানে, এবং এই সেল থেকে প্রয়োজনীয় সময় রিলিজ হয়। লিম্ফোসাইট হচ্ছে একটা বিশেষ ধরনের সেল যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল হিসাবে জানি। এরা বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু এরা সার্কুলেট করে লিম্ফয়েড অর্গান যেগুলো যেমন লিম্ফ নোড, এখানে যে ওরা সংখ্যা বাড়ে, প্রলিফারেশন হয়, এবং তারপর আবার ব্লাডে সার্কুলেট করে ওখানে কিছু চেঞ্জও হয় ফাংশনাল, এবং তখন দেখা যায় এরা এসে কানেকটিভ টিস্যুতে সেটেল ডাউন হয়েছে। এবং এদের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে বড় একটা নিউক্লিয়াস দেখতে পাবো, সেটা ভেরি ডার্ক স্টেন্ড হয়েছে, এবং তার চারিদিকে খুব চিকন একটা লেয়ার সাইটোপ্লাজম দেখা যায়। এই যে আমরা স্টেনে দেখতে পাচ্ছি লিম্ফোসাইটস, একটা বড় নিউক্লিয়াসই ওর বিশেষ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে লিম্ফোসাইটসের কাজ বুঝতে গেলে দুই রকমের হবে। এটা হলো টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এক ধরনের কাজ করে, বি কিন্তু ওভারঅল দুজন মিলে ডিফেন্সের সাথে রিলেটেড। বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে, টি লিম্ফোসাইট ডাইরেক্ট সেলুলার অ্যাকশনের মাধ্যমে ডিফেন্সের কাজ করে। তাহলে প্লাজমা সেল যেটা আমরা পাই, এটা অ্যাকচুয়ালি বি লিম্ফোসাইট যখন স্টিমুলেটেড হয় ও তখন প্লাজমা সেলে কনভার্ট হয়, এবং এই প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করতে পারে। তাহলে প্লাজমা সেলে যখনই যায়, বি লিম্ফোসাইট যেরকম বড় নিউক্লিয়াস ছিল তখন এটা চেঞ্জ আসে, চেঞ্জ এসে ও নিউক্লিয়াসটা একটা বড় নিউক্লিয়াস দেখা যায় বেসোফিলিক সাইটোপ্লাজমের মধ্যে, এবং সেলগুলো একটু বেশ বড় বড় হয়। নিউক্লিয়াসটার বিশেষত্ব হচ্ছে এটা কার্ট হুইল বা ক্লক ফেস বলা হয়। ঘড়ির যেমন চারিদিকে ওই নাম্বারগুলো থাকে, ঠিক সেরকম ওই নাম্বারের মতো 12 পজিশন, 6 পজিশন, এরকম বিভিন্ন পজিশনে হেটারোক্রোমাটিন থাকে, ডার্ক ক্রোমাটিনগুলো অ্যাকুমুলেট করে। সুতরাং এটা ঘড়ির মতো মনে হয়, অথবা আমরা ওই গরু গাড়ির চাকা, ঘোড়ার গাড়ির চাকার মতো দেখতে হয়। তাহলে এই নিউক্লিয়াস দেখে আমরা সাধারণত প্লাজমা সেল আইডেন্টিফাই করি। দেখেন অ্যারোহেড দিয়ে দেখানো আছে। এই সেলটা যখনই বি লিম্ফোসাইট প্লাজমা সেলে হয় তখন এরা 2 থেকে 3 সপ্তাহ বাঁচতে পারে, তারপরে মারা যায়। তাহলে এরা ডিফেন্সের কাজে আছে। এরা এই ডিফেন্সটা হয় তারা অ্যান্টিবডি প্রডিউসের তৈরি করার মাধ্যমে। তাহলে সেলগুলোর আমরা ডিসকাস করলাম। এখন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সে যদি আমরা দেখি তাহলে দুইটা কম্পোনেন্ট পাবো, ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স। তাহলে গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে কালারলেস, এটা ভিসকাস ম্যাটেরিয়াল, অ্যামরফাস, মানে শেপ নেয়, আপনি যার মধ্যে রাখবেন সেরকম শেপ নেবে। আর ফাইবারগুলো হচ্ছে এগুলো
সুতার মতো একটা ইলংগেটেড স্ট্রাকচার, যা শরীরটা তৈরি হয়েছে প্রোটিন মলিকুল দিয়ে। তাহলে আমরা যদি গ্রাউন্ড সাবস্টেন্সকে খেলা করি, তাহলে এটা পানির মধ্যে থাকে হচ্ছে প্রোটিন মলিকুল, যেমন অর্গানিক ম্যাটেরিয়ালস, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলো, এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস, যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ক্যালসিয়াম পাওয়া যায় লার্জ অ্যামাউন্ট। এগুলো কোনোটা ডিজলভ থাকে, কোনোটা আবার সাসপেন্ডেড থাকে। আমরা যদি কিছু কেস দেখি, ক্লিনিক্যাল কেসে দেখা যায় যে কোনো জায়গায় যদি একটা ইনফেকশন বা এরকম কেমিক্যাল ইনজুরি হয়, তাহলে দেখা যায় ওই এলাকাটাতে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বা কানেকটিভ টিস্যুর মধ্যে পানি জমা হয়। তাহলে দেখেন এই যে আঙ্গুলটা দেখা যাচ্ছে মিডল ফিঙ্গারের ঠিক অল্প একটু জায়গাতে উঁচু হয়ে গেছে, বাকি জায়গা কিন্তু নর্মাল আছে। তাহলে উঁচু হলো কেন? ওখানে ফ্লুইড জমা হয়েছে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি ইডিমা। তাহলে এইখানে দেখেন পুরা অ্যাঙ্কেল এরিয়াটা ধরে ফুলে উঠেছে। তাহলে ইডিমাটা খুব ছোট্ট জায়গায় হতে পারে, ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে জমা হয়, অথবা একটু রিলেটিভলি বড় একটা বডির একটা অংশে ফ্লুইড জমা হতে পারে, অথবা সারা শরীরে জমা হতে পারে। যেমন এটা একটা বড় অংশ গেল, এটা দেখেন পুরা পা ধরে হয়েছে। তাহলে এই ইডিমা হতে পারে একটা ছোট্ট লোকালাইজ, রিলেটিভলি লার্জার লোকালাইজ, অথবা জেনারেলাইজড হতে পারে, টোটাল লিম্ব অথবা টোটাল বডিতে ইডিমা হয়ে যেতে পারে। তাহলে ইডিমাটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ দ্য এক্সেসিভ ওয়াটার ইন এক্সট্রাসেলুলার স্পেস। এবার ফাইবার সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা করি। এটা ইলংগেটেড স্ট্রাকচার। এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট তৈরি করে, প্রোটিনগুলোকে সে পলিমারাইজ করে থ্রেড লাইক স্ট্রাকচার দেয়। এটা 3 ধরনের ফাইবার পাওয়া যায়, যেমন এখানে লেবেল করা আছে কোলাজেন, ইলাস্টিক। রেটিকুলার ফাইবার লেবেল করা হয়নি, কারণ লাইট মাইক্রোস্কোপে রেটিকুলার ফাইবার দেখা যায় না, স্পেশাল স্টেন করে দেখা যায়, স্টেনে এটা দেখা যায় না। তাহলে আমরা কোলাজেন ফাইবার সম্পর্কে জানবার চেষ্টা করি। এরা খুব সবচেয়ে বেশি দেখা যায় এই কানেকটিভ টিস্যুতে, এবং বেশিরভাগ কানেকটিভ টিস্যু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের কি এলিমেন্ট হিসাবে থাকে। তাহলে এরা খুব স্ট্রং এবং রেজিস্ট্যান্স থাকে, ছিঁড়ে যাওয়া বা মুচকে যাওয়া থেকে এরা যায় না। এবং এর শরীরটা তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। এই প্রোটিনটা হচ্ছে কোলাজেন প্রোটিন। আপনি এখানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছেন। এই প্রোটিনগুলো লম্বা সুতার মতো হয় এবং একটা আরেকটার মধ্যে একটু পেঁচে দড়ির মতো আকার ধারণ করে। এখানে দেখছেন ইলেকট্রন মাইক্রোস্কোপের লংজিটিউডিনাল সেকশন দেখানো হচ্ছে, ক্রস সেকশন দেখানো হয়েছে। এটা ডান দিকেরটা হচ্ছে 3D দেখানো হয়েছে। আর আমরা যদি এই লাইট মাইক্রোস্কোপের সেকশনে যাই, তাহলে এই যে লার্জ বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোলাজেনের সেকশন। কোলাজেন ফাইবারস স্ট্রাকচারের উপর নির্ভর করে এর ক্লাসিফিকেশন করা হয়। সবচেয়ে থিকটা হচ্ছে টাইপ 1 কোলাজেন, এবং এই করতে করতে থিন হতে হতে 14 নম্বর পর্যন্ত আপাতত ধরা হয়েছে। এর চেয়ে থিকন যদি কোনো কোলাজেন পাওয়া যায়, তার নাম্বারিং হবে 15। এভাবে নাম্বারিং বাড়তে থাকছে এই কোলাজেন ফাইবার। তাহলে 1 নম্বর যে কোলাজেন আছে, এটা হচ্ছে সবচেয়ে থিক, এবং এটা যে স্কিনের ডার্মিজে পাওয়া যায়, টেন্ডনে পাওয়া যায়, বোনের মধ্যে এবং দাঁতের ডেন্টিনে পাওয়া যায়। তাহলে আমরা যদি স্টেইন করি একটা টিস্যুতে, তাহলে আমরা দুভাবে করতে পারি। একটা সেকশন করতে পারি, পাতলা সেকশন টিস্যুর, আর একটা হচ্ছে স্প্রেড প্রিপারেশন, যেটা একটু সেমি সলিড জেলি লাইক, তাদেরকে আমরা মাইক্রো স্লাইডের উপরে স্প্রেড করে ওটাকে স্টেন করে আমরা দেখতে পারি। তাহলে সব ক্ষেত্রে আমরা পরিষ্কার এই স্প্রেড প্রিপারেশন সবচেয়ে ভালো দেখতে পাবো। এরা আনব্রাঞ্চ বান্ডেল হিসাবে থাকে, পিঙ্ক কালার হয়ে থাকে এবং ওয়েভি বান্ডেল হয়। কোলাজেন ফাইবার আমরা বলছিলাম যে এটা বান্ডেল হিসাবে থাকে এবং ওয়েভি বান্ডেল হয়, কিন্তু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে এদের নেটওয়ার্কও তৈরি করে। এরা সাধারণত দেখা যায় টাইপ 4 কোলাজেন ফাইবার পাওয়া যায় বেজাল ল্যামেলাতে এবং বেসমেন্ট মেমব্রেনাতে। এরা একেবারে নেটওয়ার্ক তৈরি করে। এই কোলাজেন ফাইবার এর একটা ক্লিনিক্যাল কন্ডিশন আমরা বলি ক্লিলয়েড। আমরা দেখি যে কানেকটিভ টিস্যু তৈরি হয়ে হিলিংয়ে যখন সাহায্য করে, যেমন ধরেন স্কিনে একটা কেটে গেল, তাহলে উপরে এপিথেলিয়াম কন্টিনিউয়াস হয়ে যায়। আপনি যদি স্টিচ দিয়ে দেন, এপিথেলিয়াম কন্টিনিউয়াস হবে, কানেকটিভ টিস্যু এই জায়গাটা তো ফুলফিল করে, এবং এই কানেকটিভ টিস্যুতে কোলাজেন ডিপোজিট হয়, হয়ে নর্মাল স্কার তৈরি হয়। যদি এপিথেলিয়ামটা
সরে যেয়ে থাকে তাহলে আমরা সেখানে বলি স্কার হয়। সেই জন্যই কিন্তু আমরা সেলাই দিয়ে এপিথেলিয়ামের মুখটা জোড়া দিয়ে দিই যাতে স্কার টিস্যু বেশি না হয়। কিন্তু এটা যদি এপিথেলিয়াম সরায় থাকে তাহলে ওই জায়গাটা কানেকটিভ টিস্যু পূরণ করে ফেলে, এই জায়গাটাকে আমরা বলি স্কার। তাহলে নর্মাল এপিডার্মিস ওখানে পাওয়া যায় না। তাহলে এই স্কারে অনেক সময় অনেক বেশি পরিমাণ কোলাজেন ডিপোজিট হতে থাকে এবং এটা চামড়ার উপরে ফুলে ওঠে। যেমন এই ছবিটা দিলাম, দেখা যাচ্ছে ওই যে মিডল ফিঙ্গারের সামনে, এটা হচ্ছে কিলয়েড। তাহলে কিলয়েড হচ্ছে এটা অ্যাবনর্মাল একটা স্কার অফ দ্য স্কিন যার মধ্যে লার্জ অ্যামাউন্ট অফ কোলাজেন ডিপোজিটেড হয়েছে। রেটিকুলার ফাইবাররা হচ্ছে কোলাজেনের মতো, কিন্তু এরা বেশি ম্যাচ করে টাইপ 3 সাথে এবং এরা খুব নেটওয়ার্ক তৈরি করে। এটাকে আমরা যে স্পেশাল স্টেন দিলে দেখতে পাই, যেমন এই যে রাইট সাইডের এই ফিগারটা হচ্ছে স্পেশাল স্টেন করে করা হয়েছে। এরা অর্গানের স্ট্রমা বানায় এবং এই ক্লিনিশিয়ানদের বেশ গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় হিস্টোপ্যাথোলজিস্ট এই ফাইবারকে ফলো করে স্পেশাল স্টেন করে ফলো করে তারা বিভিন্ন অর্গানের বিভিন্ন কন্ডিশন আইডেন্টিফাই করতে চেষ্টা করে। তাহলে এটা কোন কোন জায়গায় পায় সেটা গুরুত্বপূর্ণ। স্মুথ মাসল সেলে চারিদিকে একটা থিন লেয়ার তৈরি হয়, ওইখানে আমরা ইলাস্টিক ফাইবার পাই। হেমোপয়েটিক টিস্যু মানে রেড বোন ম্যারোতে, লিম্ফয়েড অর্গান যেমন ধরুন লিম্ফ নোড, স্প্লিন, থাইমাস, এগুলোতে আমরা পাই। এন্ডোনিউরিয়াম মানে আমরা একটা নার্ভের, দেখা যায় যে নার্ভের সেল প্রসেসের চারিদিকে একটা শীট তৈরি হয়, এটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এই এন্ডোনিউরিয়ামেও এই ইলাস্টিক ফাইবার পাওয়া যায়। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে পাওয়া যায় ইলাস্টিক ফাইবার। যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে এখানে একটা ডায়াগ্রাম দেখানো হলো, এই যে ফিব্রিন প্রোটিন ক্রস লিঙ্ক থাকে বা ইলাস্টিন। আপনি যদি উপরের ছবিটা দেখেন ডায়াগ্রামটা, তাহলে এটা হলো সংকুচিত আছে। এখন যদি আপনি একে টেনে লম্বা করেন তাহলে দেখতে পাবেন যে ফিব্রিন প্রোটিনগুলো কিভাবে ক্রস লিঙ্ক করা আছে। তাহলে এইটাই এই স্ট্রাকচারটাকে ইলাস্টিসিটি দিয়েছে। এর জন্যই সে রাবার লাইক এবং খুবই ইলাস্টিক এবং যখন রিল্যাক্সড অবস্থায় থাকে প্রচণ্ড ওয়েভি থাকে, টান দিলে সেটা আস্তে আস্তে স্ট্রেট হতে থাকে। এরা মাছ থিনার দেন কোলাজেন 1। কোলাজেন 1-এর থেকে অনেকখানি থিন থাকে। আপনি অ্যারো হেডে দেখেন ওই পিঙ্ক কালারগুলো বান্ডেলগুলো হচ্ছে কোলাজেন স্প্রেড প্রিপারেশনে, আর এই ইলাস্টিকটা স্প্রেড প্রিপারেশন করার ফলে এটা ওয়েভিসে চলে গেছে, টান 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 হয়ে আছে। যে অর্গানগুলো স্ট্রেস ফিল করে অথবা বেন্ডিং হয় সেগুলোতে এটা পায়, যেমন ধরুন লাম ফুলে উঠতে হয়, এটা ইলাস্টিক লিগামেন্টে পাওয়া যায়। এই যে মেরুদণ্ডের এখানে লিগামেন্টাম ফ্লাভা এবং লিগামেন্টাম নিউকি আমাদের ঘাড়ের কাছে আছে, এটা খুব স্ট্রেস ফেস করে বলে এই জায়গাটাতে ইলাস্টিক লিগামেন্ট দেওয়া আছে। সব জায়গায় লিগামেন্টে কোলাজেন টাইপ। ইলাস্টিক কার্টিলেজ যা ফ্লেক্সিবিলিটি দেয় প্রচণ্ডভাবে। লার্জ আর্টারি, যেমন লার্জ অ্যামাউন্ট অফ ব্লাড চট করে ঢুকে এই আর্টারিগুলো এবং আর্টারিগুলোকে ফুলে উঠতে হয় এবং আবার চেপে আগের স্টেজে এসে ব্লাড ফ্লোটা প্রেশারটা মেনটেন করতে হয়। সেই জন্য এই লার্জ আর্টারির মেডিয়া লেয়ার মানে লেয়ারে অনেক ইলাস্টিক টিস্যু থাকে, ইলাস্টিক ফাইবার থাকে। আমরা এখানে ছবি দেখছি, মাঝখানের যে ছবিটা দেখছেন এটা হচ্ছে ওই আর্টারি থেকে নিয়েছি। বামেরটা হচ্ছে স্প্রেড প্রিপারেশন, ডানেরটা হচ্ছে ওই আর্টারি থেকে নেওয়া হয়েছে। তাহলে মাঝখানের লেয়ারে এই মাঝখানের ছবিটা দেখেন কীরকম ওয়েভি বান্ডেল ধরে ধরে আছে, এগুলো হচ্ছে সব ইলাস্টিক ফাইবার। তাহলে এরা থিম নেটওয়ার্কের মতো করে ফেলেছে এবং ডার্ক ইওসিনোফিলিক কালার, এটা একটা আরেকটার সাথে দেখেন মিলে মিলে গেছে, অ্যানাস্টোমোসিস হয়েছে। কোলাজেন কিন্তু একেবারে বান্ডেলের মতো থাকে আলাদা আলাদা। থ্যাংক ইউ ভেরি মাচ।